ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা, যে দক্ষিণ এশিয়া একসময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল বহুত্ববাদ আর ধর্মনিরপেক্ষতার পতাকা হাতে। আজ সেই অঞ্চলের রাজনীতিতে এক বিশাল রূপান্তর ঘটছে। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অধীনে হিন্দুত্ববাদের এই যে প্রবল উত্থান, তা কি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয়, নাকি এটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যকে চিরতরে বদলে দিচ্ছে? ভৌগোলিক বাস্তবতার কারণেই ভারতের এই আদর্শগত পরিবর্তন প্রতিবেশীদের, বিশেষ করে বাংলাদেশকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। কারণ 3 দিক থেকে ভারতকে ঘিরে থাকা বাংলাদেশ কোনোভাবেই ভারতের এই অভ্যন্তরীণ ঢেউ থেকে মুক্ত থাকতে পারে না। আজ আমরা আলোচনা করব, দক্ষিণ এশিয়ায় কি আসলেই ধর্মভিত্তিক রাজনীতি প্রধান চালিকা শক্তি হয়ে উঠছে? যে দেশ একসময় মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুর মধ্যপন্থী ও ধর্মনিরপেক্ষ আদর্শের দ্বারা পরিচালিত হতো, সেই দেশ আজ দ্রুত এগোচ্ছে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার এক নতুন দৃষ্টিভঙ্গির দিকে। বিজেপি তার রাজনৈতিক উত্থান নির্মাণ করেছে হিন্দু পরিচয়, সাংস্কৃতিক পুনরুত্থান ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনের এক মেলবন্ধনে। গুজরাট থেকে শুরু হওয়া এই হিন্দুত্ববাদের হাওয়া আজ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ হয়ে পুরো ভারত ছড়িয়ে পড়েছে। এটি এখন আর কোনো প্রান্তিক স্লোগান নয়, বরং ভারতের নতুন রাষ্ট্রীয় পরিচয়। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দেখা দেয়। ভারতের প্রায় 20% মানুষ কিন্তু সংখ্যালঘু। এর মধ্যে রয়েছে প্রায় 22.5 কোটি মুসলমান, 4.5 কোটি খ্রিস্টান, 2.5 কোটি শিখ এবং 1 কোটি বৌদ্ধ। সে সাথে আছে 20 কোটিরও বেশি দলিত শ্রেণীর মানুষ। মনে রাখা দরকার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে ভারত কিন্তু বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। তাহলে যারা এই হিন্দুত্ববাদে বিশ্বাসী নয়, তাদের ভবিষ্যৎ কি? জন্মভূমিতে তাদের ধর্ম কি তাদের বহিরাগত করে তুলবে? অনেকে ভাবতে পারেন এই সমস্যা কেবল ভারতের, কিন্তু না, এটি আসলে একটি বৈশ্বিক প্রবণতার অংশ। অনেক সমাজবিজ্ঞানী মনে করেন রাজনৈতিক ইতিহাস এক চক্রের মতো ঘোরে। তীব্র উদারতাবাদের পর আসে রক্ষণশীল প্রতিক্রিয়া, কঠোর ধর্মনিরপেক্ষতার পর ঘটে ধর্মীয় পুনরুত্থান। একটু পিছনের দিকে তাকানো যাক। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিচ্ছেদের আধুনিক ধারণা জনপ্রিয় হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেবে সংবিধানে ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছেদ প্রতিষ্ঠা করে। পরে ইউরোপ ধর্মনিরপেক্ষতার পরে হাঁটে এবং রাশিয়া ও চীনের সাম্যবাদ ধর্মকে জনজীবন থেকে কঠোরভাবে সরিয়ে দেয়। কিন্তু 20 শতকের শেষ ভাগে এসে মানুষ আবার ধর্মের দিকে ঝুঁকতে শুরু করে। যুক্তরাষ্ট্রে 1970-এর দশকের শেষে খ্রিস্টান ইভানজেলিক আন্দোলন রাজনীতিকে পুনর্গঠিত করে। ইউরোপে ফ্রান্স ও অস্ট্রিয়ার ডানপন্থী দলগুলো আজ খ্রিস্টান পরিচয়কে অভিবাসন ও ইসলামের বিরুদ্ধে সাংস্কৃতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এমনকি তুরস্কে কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ সংবিধান থাকা সত্ত্বেও সেখানে ইসলামী রাজনৈতিক আন্দোলন শক্তিশালী হয়েছে। সমাজতন্ত্র ও সাম্যবাদের মতো বামপন্থী আদর্শ যখন ম্লান হয়েছে, তখনই বিশ্বজুড়ে ডানমুখী ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটেছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দক্ষিণ এশিয়া এই ধর্মভিত্তিক রাজনীতির পরিণতি অনেক বেশি বিপজ্জনক। কেন? কারণ এই অঞ্চলে রয়েছে সাম্প্রদায়িক সহিংসতার এক দীর্ঘ ও রক্তাক্ত ইতিহাস। 1947 সালের দেশভাগ থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের বিভিন্ন সময়ের দাঙ্গা প্রমাণ করেছে ধর্মীয় মেরুকরণ কতটা সহজে সমাজকে ছিন্ন ভিন্ন করতে পারে। যখন একটি দেশের সংখ্যালঘুরা কোণঠাসা বোধ করে, যখন রাষ্ট্রের নীতি কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অগ্রাধিকার দেয়, তখন তার ফলাফল হয় উত্তপ্ত, উন্মেয়, বিচ্ছিন্নতা, ক্ষোভ এবং তীব্র সামাজিক অস্থিরতা। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, উগ্রবাদ কখনো উগ্রবাদকে নিভিয়ে দিতে পারে না, বরং তা আরো বাড়িয়ে দেয়। আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা বা মধ্যপ্রাচ্যের ইতিহাস থেকে আমাদের এই কঠিন সত্যটি শেখা উচিত। বাংলাদেশের জন্য ভারতের এই হিন্দুত্ববাদের উত্থান কেবল একটি ভূরাজনৈতিক বিষয় নয়, এটি একটি বড় সতর্কবার্তা। ভারতের এই অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া প্রতিবেশী দেশগুলোর উপর পড়তে বাধ্য। ভারতে যখন একটি নির্দিষ্ট ধর্মের অনুসারীদের প্রতি পক্ষপাতিত্ব দৃশ্যমান হয়, তখন প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়াশীল ও চরমপন্থী রাজনৈতিক শক্তিগুলো ধর্মের কার্ড ব্যবহার করার সুযোগ পায়। তারা আরও জোরালো হয়ে ওঠার রসদ পায়। আর এই চক্রাকার ধর্মীয় উন্মাদনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়, যা ভারতের নিজের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না।
গণতন্ত্রের প্রকৃত শক্তি কিন্তু সংখ্যাগরিষ্ঠের জোরে আসে না, বরং আসে সব মানুষের সম্মতি থেকে। ভারত কোনো এক রথের দেশ নয়, এটি বহু ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর এক অপূর্ব মোজাইক। বহুত্ববাদ ভারতের বোঝা নয়, এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। দক্ষিণ এশিয়ার ধর্মভিত্তিক রাজনীতি সাময়িকভাবে প্রাধান্য পেলেও দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমাদের বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক চেতনার ফিরে আসতে হবে। আশা করা যায় এই অঞ্চলের শাসকেরা এই সত্যটি দ্রুত অনুধাবন করবেন, তার আগে যেন আমাদের অনেক বড় মূল্য চোকাতে না হয়।